অবশেষে ৩.৫ মাসের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তি করতে রাজি হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের উপস্থিতিতে ১৯ জুন সুইজারল্যান্ডে সই হবে এই সমঝোতা স্মারক। এদিকে যুদ্ধ বন্ধে দুই দেশ রাজি হয়েছে এমন ঘোষণার পর ইসরায়েলে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয় এবং লেবানন নিয়ে ইরানের কোনো শর্ত তারা মানবেন না। অর্থাৎ ইসরায়েল কোনোভাবেই ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি মেনে নেবে না। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হতে যাচ্ছে? আর এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আমেরিকা ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের সঙ্গে আছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। সিরাজ ভাই, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ৩.৫ মাসে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়েছে, ঐতিহাসিক চুক্তি ১৯ জুন। সংশয় আছে কোনো? হ্যাঁ, সংশয় আছে। সংশয় আছে কি কারণে বলি, আমেরিকার যে প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সেই ট্রাম্পের প্রশাসনেই ফাটল দেখা দিয়েছে। চুক্তির পক্ষ বিপক্ষ অবস্থান নিয়েছে। চুক্তির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। দুজনের পরিচয়, মানে কারোর পরিচয় তো অস্পষ্ট না, পরিষ্কার। চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ। এপাশে ইসরায়েলের যে প্রধান খেলোয়াড় নেতানিয়াহু, এই চুক্তির ব্যাপারে যে প্রধান খেলোয়াড় যাকে ভাবা হচ্ছে, নেতানিয়াহু কিন্তু এই চুক্তির ব্যাপারে সন্তুষ্ট নন। নেতানিয়াহু যদিও সরাসরি এই চুক্তির কোনো সমালোচনা করেননি, কিন্তু চুক্তি বাস্তবায়নের পথে যে সমস্ত বাধা দেয়া যায় সে সমস্ত গুলোতে তিনি অ্যাক্টিভ আছেন এবং তিনি সেগুলো করবেন। যেমন দক্ষিণ লেবাননে তার যে সেনাদের উপস্থিতি, সেই সেনা উপস্থিতি থাকবে। দক্ষিণ লেবানন বা লেবানন নিয়ে ইরানের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে একমত না। অথচ ইরানের বক্তব্যটা হচ্ছে যে লেবাননের যুদ্ধবিরতি হবে, তা না হলে হবে না। তো যদি ইসরায়েল তাই না করে, লেবাননের যদি যুদ্ধবিরতি না দেয়, তাহলে তো এই চুক্তি বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে এই চুক্তি হওয়া এবং তা বাস্তবায়নের ব্যাপারে যথেষ্ট সংশয় এখনো আছে। ইসরায়েলের মধ্য বামপন্থী দল দ্য ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দুর্বল, অসুস্থ, জনবিচ্ছিন্ন ও প্রভাবহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প এমন একটি চুক্তি স্বাক্ষর করেছেন যা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল রেখেই দেশটির $100 কোটি অবরুদ্ধ সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেবে। আসলেই কি তাই? হ্যাঁ, ব্যাপারটা তো তাই। তারা যা বলছে তা তো বাস্তবতা। কারণ ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইনট্যাক্ট আছে, বরং আরো তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে প্রোডাকশন বাড়িয়েছে এবং যুদ্ধ তো করছে। ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তির সাথে ইরান এখনো যুদ্ধ করছে। শুধু তাই না, এই যে চুক্তি হচ্ছে বা সমঝোতায় যেটা পৌঁছালো, সেটা তো আমেরিকার অনেক চাওয়া পাওয়া প্রচেষ্টার পরে। এমনকি চুক্তি না করলে যুদ্ধ করবে এরকম হুমকি দিয়েছে। তার মানে চুক্তিটা কত বেশি প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের জন্য। ব্যাপারটা তো এরকম। ফলে অথচ ইরানের কিন্তু এরকম তাড়া ছিল না, বরং চুক্তি করতেই চায়নি। চুক্তি না করলে কি, বিপরীতে ছিল যুদ্ধই তো করতে চেয়েছিল ইরান। ইরান এখানে যুদ্ধবাজি করতে চায়নি। ইরান যা করতে চেয়েছে, যখন আমার উপরে হামলাই করেছো, আমার নেতাকে হত্যা করেছো, আমার এই জিনিসগুলো ধ্বংস করে দিয়েছো, তো ঠিক আছে, যখন যুদ্ধ করছো তো আমিও সেই ব্যবস্থা নিচ্ছি। ব্যাপারটা ছিল এই। ফলে ইসরায়েলের এরা যা বলছে কথাটা তো সত্যি। ইরানের কোনো কিছুই ধ্বংস করতে পারে, বরং ইরানকে অনেক কিছু দিয়ে দিতে হবে, না দিলে চুক্তি হবে না। এখানে ছোট্ট একটা কথা আমাকে বলার সুযোগ দেবেন বলে আমি আশা করি। সেটা হচ্ছে এই যে ইসরায়েলের মধ্য বামপন্থী হোক আর বামপন্থী হোক আর ডানপন্থী হোক আর সামনের পন্থী হোক, যে পন্থী হোক না কেন, তাদের চাওয়াটা কি আপনি খেয়াল করেছেন? যে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দিতে হবে, সরকার পরিবর্তন করতে হবে। বাট কোন আন্তর্জাতিক আইনে এই চাওয়াগুলো তাদের কি বৈধ? তারা কি একটা দেশ আর একটা দেশের এইগুলো ধ্বংস করার কোন এখতিয়ার আছে, ক্ষমতা রাখে? আন্তর্জাতিক আইন অ্যালাউ করছে, এগুলো বলছে, চাইছে। এবং
আশ্চর্যজনক হলেও সত্য যে বিশ্ব সম্প্রদায় হ্যাঁ, এবং বিশ্ব সংস্থাগুলো এই সমস্ত নিয়ে চুপচাপ বসে আছে এবং মিটিমিটি হাসছে। ইসরায়েল যখন শান্তি চুক্তির বিরোধিতা করছে, অন্যদিকে দ্য গার্ডিয়ানের রিপোর্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থী। ডেফিনেটলি হ্যাঁ প্রথম আলো রিপোর্টে বলেছে তাদের দাবি এই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা, ক্ষতিপূরণ কিংবা হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ থাকার কোনো নিশ্চয়তা নেই। আসলে কি তাই? নিশ্চয়তা আছে কিনা এখনো পরিষ্কার না, এখানে কনফিউশন আছে। বাট জি। ইরানের, আপনি আপনার ভাষায় কট্টরপন্থী বলেছেন, আমি হুম, হুম। কট্টরপন্থী বলবো না। আমার ভাষা না, প্রথম আলো রিপোর্ট। প্রথম আলো রিপোর্টে গার্ডিয়ানের রিপোর্ট। গার্ডিয়ান এটা অনুবাদ কবি বলে। করেছি। ইরানের যে কট্টরপন্থী আর এই যে আসলে সবই কিন্তু ইরানপন্থী। জি, জি। আপনি ঘুরে ফিরে যেখানে যান ওটা সবাই মিলে ইরানপন্থী। যাই হোক, একটা শ্রেণী তারা চাইছে না যে এই চুক্তিটা হোক, তারা চাইছে প্রতিশোধ। কারণ তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে জি। এত গুরুত্বপূর্ণ মন্ত্রী, মিনিস্টার, সাধারণ মানুষ, স্কুলের বাচ্চা, হুম, হুম। তারপরে বিজ্ঞানী, এ সমস্ত লোকজনকে হত্যা করেছে অত্যন্ত অন্যায়ভাবে। এবং ইরানের সেই ক্ষমতা আছে এর জবাব দেওয়ার এবং প্রতিশোধ নেওয়ার। সেই কারণে তারা চায় যে চুক্তি না হয়ে আমাদের প্রতিশোধটা দরকার। চুক্তি কি হবে? প্রতিশোধ নিলে ওরা আল্টিমেটলি দুর্বল হবে এবং একসময় সারেন্ডার করতে বাধ্য হবে। আমেরিকা ইসরায়েল শুরুর দিকে যখন সর্বোচ্চ নেতাকে মেরে ফেললো প্রথম রাতেই, তখন বলেছিল যে ইরানের, যদি বাংলা শব্দ আমরা ব্যবহার করি, মাজা ভেঙে দিয়েছি। আসলেই কি তাই? আমরা তো দেখলাম শেষের দিকে এসে যুক্তরাষ্ট্র জোর করে শান্তি চুক্তি চুক্তি করলো। আমি সে কথা বলেছিলাম একটু আগে। মাজা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে কি না সেটা তো বৃক্ষ তোমার নাম কি, জি। ফলে পরিচয়। হুম, হুম। আমাদের সামনে কেন শুধু আমি আর আপনি না, সারা বিশ্ববাসী জি। দেখেছে যে কি হয়েছে। হুম। এখানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে কি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের ধারণা ছিল হুম, যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে পারলে জি। সরকার পরিবর্তন হয়ে যাবে, জনগণ ক্ষেপে উঠবে এবং রাস্তায় নেমে আসবে, আমাদের হুম। পক্ষে হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। অতএব তারা ওই সর্বোচ্চ নেতাকে হত্যা করে তৃপ্তির ঢাকুর তুলছিল যে আমরা ইরানের কোমর ভেঙে দিয়েছি, মাজা ভেঙে দিয়েছি, আমরা এখন আমাদের নিয়ন্ত্রণে সবকিছু। বাট নট দ্যাট। ধরেন ইসরায়েল যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, আপনার কি মনে হয় যে সেটি রিয়েল ঘটনা? এর এই পেছনে মানে কোনো অভিনয় এই নাই? চুক্তির ব্যাপারে জি। এই চুক্তির ব্যাপারে যে প্রতিক্রিয়া হুম, হুম, হুম। ইসরায়েল, আপনি যেটা বলছেন নেতিবাচক মানে এই প্রতিক্রিয়া, নেতিবাচক এইটা প্রতিক্রিয়া লোক রিয়েল। দেখানো কিনা? না, এটা লোক দেখানো না, এটা রিয়েল। কারণ আচ্ছা, তারা আচ্ছা। চাইছে না হুম, হুম। ইরানের সাথে এই মুহূর্তে আমেরিকার চুক্তি হোক। ইসরায়েলের প্রথম এবং প্রধান চাওয়াটাই হচ্ছে আমেরিকা ইসরায়েলের হয়ে যেভাবে যুদ্ধ করেছে এইভাবে আরো বহুদিন যুদ্ধ করুক এবং ইরানের সরকার পরিবর্তন করাটা ইসরায়েলের জন্য মাস্ট, ইসরায়েলের জি, জি। প্রত্যাশা অনুযায়ী। অতএব এই সরকার তো পরিবর্তন হয়নি। পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি সব ইনট্যাক্ট থাকে, কিন্তু সরকারটা যদি পরিবর্তন করে দিয়ে যায় তাহলে ওগুলো কিছুই সমস্যা না। কিন্তু সরকার তো পরিবর্তন হয়নি। এই সরকার পরিবর্তন যদি না হয় তাহলে হুম, হুম। আসলে কিছুই অর্জিত হয়নি। এটা হচ্ছে তাদের ভাবনা এবং দিস ইজ দ্য অ্যাকচুয়াল ক্যালকুলেশন ফর ইসরায়েল। সো তারা যা বলছে এটা লোক দেখানো না, এটা রিয়াল। বিশ্লেষকরা বলে থাকেন যে ইসরায়েল ছলে বলে কৌশলে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে কাজে লাগিয়ে, অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ করিয়ে সে তার ফায়দা নিতে চায়। আমি সেই কথাই বলেছি একটু আগে। হুম, হুম। আপনি বলেছেন যে আন্তর্জাতিক বিশ্লেষকরা হুম, বলে, হুম। আমি আপনাদের ছোট একজন সাধারণ মানুষ জি। হিসেবেই বলছি। খুব সাধারণ পর্যায়ের বিশ্লেষক বা পর্যবেক্ষক যদি বলেন বা হুম, সংবাদকর্মী হুম। যে জায়গা থেকে আমাকে দেখেন না কেন, আমি সেই জায়গা থেকে এই কথাটাই বলে আসছি এবং এখনো তাই বললাম। এবং আমি এখানে হুম, হুম। আপনার এই বক্তব্যের সাপোর্টে জি, ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য দিলে আরো ক্লিয়ার হবে। ডোনাল্ড ট্রাম্প আজকেই জি। G7 এর বৈঠকে। শীর্ষ সম্মেলনের হ্যাঁ, অবকাশে সম্ভবত কাতারের আমিরের সাথে মিটিং এ অথবা রিপোর্টারদের সাথে জি। ২ জায়গার যেকোনো এক জায়গায় বলেছেন তিনি যে, "আমি ইসরায়েলের জন্য যা করেছি হুম, সেটা ইসরায়েলের মনে রাখা উচিত এবং আমার চেয়ে বেশি হুম, হুম। সাহসী পদক্ষেপ নিয়ে ইসরায়েলের জন্য আমেরিকার কোন প্রেসিডেন্ট তা করেনি।" আচ্ছা। ফলে এই যুদ্ধ যে ইসরায়েলের কারণে আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরিষ্কার। আ একটা বিষয় সবাই জানে যে আমেরিকার অর্থে হৃষ্টপুষ্ট হয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা খাত সমৃদ্ধ হয়েছে। ইসরায়েল আমেরিকার অস্ত্র ব্যবহার করে। আ তাদের
যে সমরাস্ত্র সেটা সমৃদ্ধ করেছে। এখন সেই আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করতে চাপ দেয় ইসরায়েলকে, তাহলে যেই অস্ত্র এবং অন্যান্য সমরাস্ত্র এবং তাদের প্রতিরক্ষা খাতকে এতদিন ও তারা হৃষ্টপুষ্ট সমৃদ্ধ করলো। করলো, হৃষ্টপুষ্ট করলো, সেটার কি হবে? দেখেন এইখানে খুব বাস্তব জি। কথা যেটা, আপনি হুম, হুম। যদি গভীরে ডুব দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ইসরায়েল আসলে আমেরিকার বাইরে তো ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই। যাওয়ার ডোনাল্ড সুযোগ নেই। ভাবার সুযোগ নেই তো। যেটা আমেরিকা সেটাই ইসরায়েল। আচ্ছা, এটা গেল এক। হুম, হুম। এবং সাম্প্রতিক দুটো বিষয় তুললে আপনি পরিষ্কার হবেন। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাই বলেন যে, "আমি যদি ইসরায়েলের পাশে না থাকতাম তো ইসরায়েল টিকতে পারত। আমি যদি নেতানিয়াহুকে সাপোর্ট না দিতাম তো নেতানিয়াহু তো এখন জেলে থাকার কথা।" এই কয়েকদিন আগেই বলেছেন। জি, জি। নিশ্চয়ই আপনি একজন হ্যাঁ, হ্যাঁ, সংবাদকর্মী হ্যাঁ। হিসেবে জানেন কথাগুলো। এরপরে আ ইসরায়েলের ব্যাপারে এই সম্প্রতি এই যুদ্ধের ভিতরে গত ১-১.৫ সপ্তাহের ভিতরে যে ঘটনা ঘটেছে হুম, হুম। সেটা হচ্ছে আপনার নিশ্চয়ই খেয়াল করার কথা, খুবই রিমার্কেবল ব্যাপার। সেটা হচ্ছে যে ইসরায়েলের অস্ত্র হুম। এবং আমেরিকার অস্ত্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং আমেরিকার সামরিক মার্চ করছে, মিশে আচ্ছা। যাচ্ছে। খবর হয়েছে হুম, কিন্তু হুম, হুম। একদম খোদ ইসরায়েল এবং আমেরিকার জি। গণমাধ্যমে খবর এসেছে। এবং এটা নিয়ে কংগ্রেসে আলোচনা হচ্ছে। হুম, কেমন? মূল টার্গেটটা কি? এতদিন আমেরিকার গুরুত্বপূর্ণ সমস্ত সবকিছু ইসরায়েল পেত। আর জি। এখন পাবে না। হুম, হুম। এখন ইসরায়েল এবং আমেরিকা মিলে বানাবে। আচ্ছা। ইসরায়েলে তার মানে হচ্ছে যে জয়েন্ট প্রোডাকশন। এভরিথিং। হুম, হুম। তার মানে যেটা ইসরায়েলের সামরিক বাহিনী সেটাই আমেরিকার সামরিক বাহিনী। যেটা ইসরায়েলের অস্ত্র সেটাই আমেরিকার অস্ত্র। তাহলে আপনি এতদিন যাই ছিল। হুম, হুম। এখন তো একেবারে আপনি আলাদা করতে পারবেন না তো। এরা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আচ্ছা। সেক্ষেত্রে আপনি আলাদা করতে পারবেন না। ফলে ওই ইসরায়েলের অস্ত্রের কি হবে? আমেরিকা যে ইসরায়েলের কাছে হুম, হুম। এতদিন দিয়ে এত কিছু দিয়ে হৃষ্টপুষ্ট করেছে, এখন কি হবে? নট দ্যাট। ওই ভাবনার কোনো প্রয়োজনই নেই। আ ঘটনা এর অনেক ঊর্ধ্বে। শুক্রবারে যেহেতু শান্তি চুক্তি হতে যাচ্ছে এবং আলোচনাও হবে সেখানে। অ সেই ক্ষেত্রে আ ইসরায়েল তো বেঁকে বসেছে। কারণ তারা লেবাননে হামলা চালিয়ে যেতে চায়। এরই মধ্যে অ্যাম আ অ আমরা দেখেছি ৩,৮০০ মানুষকে প্রায় হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আম সত্যিই যদি সম্পর্কের টানাপোড়েন হয় বা ফাটল ধরে আমেরিকার সঙ্গে ইসরায়েলের, তাহলে কি আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে দিবে? ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে দেবে কিনা সেই প্রশ্ন তো পরে, বরং হুম, আমি হুম। একটু আগে যে বললাম যে একসাথেই সবকিছু যেখানে করবে, হুম, হুম, হুম। সেখানে হঠাৎ করে হুম, এই হুম। ডিসিশন তো আসবে না। শুধু এটা একটা ব্যাপার। হুম, আরেকটা ব্যাপার হচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা সব ধরনের হুম। সহযোগিতা করতে নৈতিকভাবে দায়বদ্ধ। আচ্ছা। ইসরায়েলকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হুম, এবং আজকের পর্যায়ে আনতে তার আমেরিকার খুবই একদম সক্রিয় রোল রয়েছে। আচ্ছা। পাশাপাশি মার্কিন কংগ্রেসে এই বিষয়ে একইভাবে দৃষ্টিভঙ্গি পোষণ করা সম্ভবত হুম, মার্কিন সংবিধান অথবা মার্কিন কংগ্রেসের অলিখিত নিয়ম হুম, হুম। আছে যে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করতে হবে, সামরিক সহযোগিতা তো বটেই। আচ্ছা, এর পাশাপাশি আপনি একটা জিনিস খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার একটা ডক্ট্রিন হচ্ছে যে ইসরায়েলকে একদম সর্বতোভাবে হুম, হুম। শক্তিশালী করতে হবে। আপনার ভাষায় হৃষ্টপুষ্ট যা খুশি হুম, হুম। যেটা যা করা দরকার তাই করতে হবে। এখন এই ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বা আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে ইসরায়েলের সাথে ইসরায়েলের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের ডক্ট্রিন যেটা সেটা হুম, হচ্ছে হুম। যে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে ইসরায়েলের হয়ে হুম। আমেরিকাকে এই অঞ্চলে এসে যুদ্ধ না করতে হয়। আচ্ছা, আচ্ছা। খেয়াল করুন। জি। ফলে এই যে ডক্ট্রিন এইটা তো হঠাৎ করে একদিনে প্রণীত হয় না। হুম। এবং ডোনাল্ড ট্রাম্পের আগের আমলেও এবারেও ইসরায়েলের জন্য আব্রাহাম অ্যাকর্ড, জেরুজালেমকে জি। রাজধানী হিসেবে স্বীকৃতি হুম, দেয়া, তেল আবিবকে বাদ দিয়ে কেমন এই সমস্ত অনেক হুম। কিছু করেছে যা ইসরায়েলের স্বার্থ ছাড়া আমেরিকার স্বার্থও দেখে না এটা। জি। কেমন? সমস্ত সবকিছু মিলে এবং হুম, হুম। আইপ্যাক বা ইসরায়েলি লবি বলতে যেটা বোঝায় যা হুম, হুম। আছে সেগুলোকে ইগনোর করে মাইনাস করে আমেরিকা অনেক কিছু করতে পারবে না। ফলে আমরা এখন যা দেখছি তার কিভাবে মীমাংসা হবে সেটা আমেরিকা ইসরায়েল বুঝবে। বাট এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে আমেরিকা অনেক বেশি সম্পর্কের অবনতি ঘটাবে আমার তেমনটা মনে হয় না। আম
চুক্তির অন্যতম শর্ত হচ্ছে যে ইরানের $2,400 কোটি জব্দ করা যে সম্পদ সেটি ফিরিয়ে দিতে হবে। তো ট্রাম্প এরই মধ্যে সেটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে। কোন প্রক্রিয়ায় এটি ফেরত দেওয়া হবে? এর প্রক্রিয়া বলতে আপনি যদি বলেন যে এটা ব্যাংকিং সিস্টেমে দেবে নাকি ইরানকে ক্যাশে দেবে, এরকম আপনি কিছু জানতে জি জি চাইছেন? জি জি ব্যাপারটা যতদূর সম্ভব ক্যাশে দেওয়ারই সম্ভাবনা বেশি, কারণ ইরানের সাথে ইরান সুইফট সিস্টেমে কানেক্টেড না এবং তাকে রাখা হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সুইফট সিস্টেম তো আমেরিকার, যেহেতু ইরানের সাথে ইরানের উপরে কমপ্লিটলি নিষেধাজ্ঞা আমেরিকার পক্ষ থেকে এবং জাতিসংঘের পক্ষ থেকেও কিছু কিছু নিষেধাজ্ঞা আছে, ইউরোপীয় ইউনিয়নের আছে। সেক্ষেত্রে সুইফট সিস্টেমে যদি থাকে সে তো তাহলে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করার মতো বৈধ অধিকারই থাকে তার। যেহেতু সুইফট সিস্টেমে নেই, এই কারণে তাকে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সুইফট সিস্টেমে হয়তো টাকা অর্থ তাকে দেওয়া হবে না। আমি যতদূর শুনেছি অলরেডি কিছু অর্থ নগদ অলরেডি দেওয়া হয়েছে ইরানকে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে, এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত এদের মাধ্যমে বাকি টাকা দেওয়ার ব্যবস্থা করবে হয়তোবা। এটা তো আসলে আমেরিকার চাওয়া পাওয়া ব্যাপার। এখানে বাস্তবতা হচ্ছে যে আন্তর্জাতিক আইন কি বলে, এটা যতটা বেশি কার্যকরী তার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট বা তার প্রশাসন কি ভাবছে, কিভাবে করতে চাই, দিস ইজ রিয়েলিটি মোর দ্যান। এগুলো ফলে শুধুই অর্থ নাকি সম্পদও আছে? সম্পদ বলতে অর্থ, ধরুন তেল বিক্রি দেখেছিলাম, তেল বিক্রির অর্থ, পাশাপাশি গোল্ড থেকে শুরু করে অন্যান্য সম্পদও আছে। ইরানের গোল্ড বাইরে আটকা থাকার সম্ভাবনা কম, যদি সেই রেজা শাহের আমলের কিছু থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু বিপ্লবের পরে মার্কিন ট্রেজারিতে, মানে মার্কিন যে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, সেখানে ইরানের গোল্ড থাকার কথা না। শুধু তো মার্কিন ফেডারেল ব্যাংকই না, বিভিন্ন দেশে ইরান এইভাবে বাইরে রাখার কথা না। আমি জানি না, সম্ভবত এটা না। যদি থাকে তেল বিক্রির টাকার পাশাপাশি, তেল বিক্রির টাকাই মেইনলি, যদি গোল্ড থাকে তাহলে সেটা কিভাবে দেবে, সেটা মেবি ফ্যাক্ট হচ্ছে কি তাকে তো তখন গোল্ড দিয়ে দিতে হবে। একটা প্রশ্ন উঠেছে যে পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে এই শান্তি চুক্তিটা হচ্ছে। সেক্ষেত্রে সৌদি আরব, কাতার ও তুরস্ক যদি সিরিয়াসলি চাইতো, এই যে 3.5 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এত মানুষের প্রাণহানি ঘটলো, সেটি এড়ানো যেত কিনা? সৌদি আরব, তুরস্ক এবং কাতার এদের চাওয়ার মতো ক্ষমতাই তো নেই, চাইবে কিভাবে? আপনি এই তিনটি দেশ কিন্তু প্রবল শক্তিশালী, মানে এবং ইসরায়েল বিরোধী। এই তিনটি দেশ, এই তিনটি দেশের একটাও ইসরায়েল বিরোধী না। কাতার কিছুটা, বাকি সৌদি আরব এবং তুরস্ক তো ইসরায়েল বিরোধী না। ফলে কিন্তু গণমাধ্যমে তো এসেছে না, গণমাধ্যম আর বাস্তবতা তো ভিন্ন জিনিস। গণমাধ্যমে বললেই তো হবে না। আপনি তো দীর্ঘদিন ইরানে ছিলেন। আমি শুধু ইরানে ছিলাম ব্যাপারটা তা না, ভিতরের খবরগুলো যদি একটু আপনি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন দেন আপনি ক্লিয়ার হবেন। আপনি যদি বলেন তাহলে ব্যাখ্যা করি। হ্যাঁ, ছোট করে বলেন, একদম ছোট করে বলেন। ছোট করে যদি বলি যে আপনি এরদোগানকে এখানে তো একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ধরবেন এবং এরদোগানকেই মূলত বিবেচনায় আনবেন ইসরায়েল বিরোধিতার ক্ষেত্রে। কাতার ছোট দেশ, তার ওখানে সেন্টকমের সবচেয়ে বড় বিমান ঘাঁটি, অতএব তার পক্ষে আর কত দূর করা সম্ভব। বাট সেই ইসরায়েল বিরোধী মূলত সৌদি আরবের তো প্রশ্ন ওঠে না। সৌদি আরব বরং বিভিন্ন দেশকে দিয়ে টেস্ট করিয়েছে, আব্রাহাম অ্যাকর্ড সই করলে কি দাঁড়ায়, তার কি রিঅ্যাকশন হয়, ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তীতে নানান ঘটনার প্রেক্ষাপটে আজকের এই পর্যায়ে এসে, বাট এখনো সেই ইসরায়েল বিরোধী না। ইসরায়েলের বিরুদ্ধে এখনো কোনো শব্দ উচ্চারণ করলে সৌদি আরবে লোকজনকে আটক করা হয়। আর তুরস্কের যে ব্যাপারটা, তুরস্কের আমলে বহু সংখ্যক বাণিজ্য চুক্তি, অনেক চুক্তি এই এরদোগানের আমলে হয়েছে। নট অনলি দ্যাট, তুরস্ক হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মুসলিম কান্ট্রি যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে, দ্যাট ইজ 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। কেমন সেই স্বীকৃতি ধরে নিলাম, কামাল আতাতুর্কের যে সিলসিলা ছিল সেই সিলসিলা অনুযায়ী না হয়েছে। কিন্তু এরদোগান আজকে কত বছর ধরে ক্ষমতায়, এই আমলে এসে তার একটাও রদ করা হয়নি। ফলে এবং শুধু তাই না, গাজায় যে প্রায় মাঝে মাঝে আমরা দেখবো যে তুর্কি ফ্লোটিলা পাঠিয়েছে, নৌ বহর পাঠিয়েছে, ত্রাণের নৌবহর, এগুলো একটাও তুরস্কের সরকারি ভাবে দেয়া না, সব বেসরকারি ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন টটনে, এবং ওখানে মানে নাম নাই তুরস্ক। এবং তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানের ক্ষমতায় থাকার সময় ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুরস্ক সফর করেছে। এবং এই যে আজারবাইজান থেকে ইসরায়েলে যে তেল গ্যাস সাপ্লাই দেওয়া হয়, এটা তুরস্কের পাইপলাইন হয়ে যায়। শুধু তাই না, তুর্কি হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় স্টিল
সাপ্লায়ার। হুম, এই স্টিলগুলো অস্ত্র বানানোর কাজে ব্যবহার হয় এবং সেইগুলো ব্যবহার হয় আপনার লেবাননের সাধারণ জনগণের উপরে, গাজার সাধারণ জি। জনগণের উপরে, হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফলে আপনি কাকে বলছেন ইসরায়েল বিরোধী? পাকিস্তান দারুণ পাক- একটা রোল প্লে হুম, করেছে এই শান্তি চুক্তি বাস্তবায়নের পথে কাজ করেছে। পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যেই ভূমিকা সেটি খুবই প্রশংসিত হয়েছে। তার মানে এখন স্পটলাইট পাকিস্তানের উপরে আছে। পাকিস্তান যেটি পারল, মধ্যপ্রাচ্যের অন্য প্রভাবশালী মুসলিম দেশগুলো কেন পারল না? তা পারেনি, তার একদম সুস্পষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে ইরান, আমেরিকা, হুম, ইসরায়েল যখন যুদ্ধ শুরু হলো, তখন তো আল্টিমেটলি দেখেন মধ্যপ্রাচ্যের জি, মুসলিম দেশগুলো বলতে যেগুলোকে আমরা চোখের হুম, সামনে দেখছি আপাতত হুম, এখন সিনে, কুয়েত, আপনার বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। হুম, ওমানের ভিতরে তো মধ্যস্থতায় ছিল। জি, জি, কিন্তু তাকে তো ইগনোর করে, তাকে অপমান হুম, করে তো ইরানের উপর যুদ্ধ শুরু করে দিল জি। ইসরায়েল আমেরিকা। ফলে ওমান তো এখানে রোল প্লে করার আর কোনো লজ্জা শরম থাকলে তো আর করা যায় ইয়েমেনও না। ছিল। আপাতত সে তো তাকে তো জি, প্রচন্ডভাবে অপমান করা হয়েছে, হুম, ইনসাল্ট করা হয়েছে। আচ্ছা। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, জর্ডান এর প্রত্যেকটা দেশের ঘাঁটি যেগুলো, সেই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধ করছে। আচ্ছা, ফলে এইগুলো কোন মুখে ইরানের এই যুদ্ধের মধ্যস্থতা করে যুদ্ধবিরতির ব্যাপারে কোনো স্কোপ তো ছিল না। তারপরেও কাতার কিছুটা করার চেষ্টা করেছে, বিকজ কাতারের সাথে ইরানের সম্পর্কটা ভিন্ন মাত্রায়। আচ্ছা, কাতার, এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি, আসলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কেউই হ্যাঁ। আমেরিকার হয়ে বা আমেরিকার আমেরিকার বাইরে যেতে পারবে না। যুদ্ধ না, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করুক এটা হুম, চায়নি এরা কেউ। আচ্ছা, কিন্তু এদের চাওয়া পাওয়াই তো কিছু, আমেরিকা যা বলবে হুম, ওটাই ফাইনাল। ফলে তাই হয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতিটা আছে হুম, তাতে এখন এরা আঞ্চলিক শান্তি সম্প্রীতি স্থিতিশীলতা নিরাপত্তার কথা বলছে, কিন্তু এদের যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে হুম, হুম। ভূমিকা পালন করার কোনো প্রশ্ন ছিল না, বিকজ অনেকটা তো পক্ষ বিপক্ষ অবস্থানে ছিল। আ পাকিস্তান কোন কৌশলের বলে সফল হলো? এখানে কৌশল, পাকিস্তানের কৌশল যতটা, হ্যাঁ, তার চেয়ে বাস্তবতা ছিল ভিন্ন। আচ্ছা, বাস্তবতাটাই আসল। বাস্তবতা কি? ইরানের একেবারে সীমান্তবর্তী হুম, দেশ, হুম, হুম, পাকিস্তানের সাথে ইরানের ৯০০ কিলোমিটার সীমান্ত। জি, পাকিস্তানের বিরাট সংখ্যক জনগোষ্ঠী শিয়া মুসলিম। আচ্ছা, এমনকি হুম, পাকিস্তানের সামরিক বাহিনী থেকে শুরু করে বেসামরিক প্রশাসন, তার বিভিন্ন অংশে শিয়া মুসলমানদের জি, প্রভাব প্রতিপত্তি অবস্থান হুম, রয়েছে। এছাড়া আ ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক প্রতিবেশী হিসেবে, মুসলিম দেশ হিসেবে, আঞ্চলিক দেশ হিসেবে সব জায়গা থেকে ভালো। দ্বিতীয়ত, এখানে আপনার বলয়টা দেখতে হবে। হুম, ইরান, রাশিয়া এবং চীন একটা বলয়। জি, চীন এখানে বড় হুম, ফ্যাক্টর। চীনের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, সম্ভবত সারা বিশ্বে চীনের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক আর কারো নেই পাকিস্তানের আচ্ছা, সাথে। পাকিস্তানের যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং অনেক বড় স্বার্থ ইরানের, হুম, হুম, সেক্ষেত্রে ইরান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটা সর্বতোভাবে চীন চেয়েছে। আচ্ছা, আমি চীনের কথা হুম, বলছি। হুম, আর চীনের সাথে যেহেতু পাকিস্তানের সম্পর্ক ভালো, হুম, চীন হুম, চেয়েছে পাকিস্তান এখানে মিডিয়েটর হিসেবে হোক। আচ্ছা, ভারতের সাথে চীনের যে সম্পর্ক, সেই জায়গায় চীন যদি হুম, হুম, পাকিস্তানকে সেট করতে পারে সেটা একটা তার অ্যাচিভমেন্ট হয়। আবার হুম, আঞ্চলিক আ এপাশে সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক হলো, তুরস্কের সাথে, মিশরের সাথে, হুম, ইরানের সাথে তো আছেই, কাতারের সাথে ভালো। সবকিছু মিলে এখানে পাকিস্তানকে স্পটলাইটে আনা হয়েছে। জি, একটা হিরো বানিয়ে দেয়া হলো। হুম, এটা আন্তর্জাতিক অঙ্গন থেকেই চেয়েছে এবং এটা ছিল বাস্তবতা। আচ্ছা, পাকিস্তানের সাথে যে সম্পর্ক এবং যে ক্লোজনেস ছিল ইরানের বা তার বলয়ের, হুম, এইটা আর কারোর সাথে ছিল না এবং ওই অবস্থানও ছিল না। আবার ইরানের সাথে পাকিস্তানের যেমন সম্পর্ক হুম, হুম, ভালো, তেমনি পাকিস্তানের সাথে আমেরিকারও সম্পর্ক ভালো। হুম। এটা একটা বাস্তবতা ছিল। সুইজারল্যান্ডে চুক্তি হতে যাচ্ছে ১৯ তারিখে। আ আমরা কি বলব এই চুক্তির মাধ্যমে ৩.৫ মাস ব্যাপী যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যৌথভাবে পরাজয় হয়েছে? পরাজয় তো অবশ্যই হয়েছে। পরাজয় হয়েছে, তা না হলে তো এই চুক্তিই হয় না। জি, দেখুন, আমরা ২ জনই বলেছি, হ্যাঁ, কথার ফাঁকে ছোট করে হোক, বড় জি, করে হোক, হুম, হুম, যে হুম, চুক্তি তো এক রকমের অনেকটা মানে জোর করে দাবড়ে ধরে হ্যাঁ, ইরানকে চুক্তিতে আনা হয়েছে। যে আচ্ছা, আচ্ছা, চুক্তি করবে না কেন? চুক্তিটা করে যাও। হুম, ব্যাপারটা তো এরকম হয়েছে। আমি খুব
খুব একদম সিম্পল জি, জি। ভাবে বলছি, একদম সাদামাটা ভাষায় বলছি, আমার মধ্য করে বলার চেষ্টা করলাম। মানে দাবড়ে ধরে ইরান কিন্তু চুক্তি করেছে আমেরিকা। ইসরায়েল যদিও জি, চুক্তি করতে চায়নি, কারণ তার প্রত্যাশা যে ইরানের সরকার না পরিবর্তন করলে তো তার জি। আসল লক্ষ্য অর্জিত হয় না। কিন্তু আমেরিকা দেখছে যে এই ওই ইসরায়েলের চাওয়া মতো যদি হুম, হুম, সরকার পরিবর্তন করার জন্য লং টার্মে যুদ্ধে যায়, হুম, হুম, তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনেক বড় ক্ষতি মানে কি? তার হুম, অস্ত্রের ব্যবসায় ধস নামবে। জি, তার অস্ত্র কাজ করছে না। তার উপরে ইরানি অস্ত্র সুপারিটি অলরেডি অর্জন করে ফেলেছে। তার রাজনীতি মার খেয়ে যাবে। এই মিড টার্ম ইলেকশন রিপাবলিকান দল ধরা খাবে। এখানে হুম, হুম। একদম অবশ্যই ভাবে ভরাডুবি হবে। আ তার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুম, হুম, হরমুজ প্রণালী আটকে দিয়েছে। সারা বিশ্বের তেল বাজার, গ্যাসের বাজার অস্থিতিশীল, এবং এটা যুদ্ধ করে ইরানের কাছ থেকে হরমুজ হুম, হুম। প্রণালী কিন্তু ওপেন করতে পারেনি। খেয়াল করুন। হ্যাঁ, হ্যাঁ। একটা দিনের জন্য, সিঙ্গেল দিনের জন্যও হরমুজ প্রণালীতে আমেরিকার কোন যুদ্ধ জাহাজ যেতে পারেনি। আমেরিকা ইজ এ সুপার পাওয়ার। উল্টো প্রশ্ন উঠেছে যে উম ইরানের শাসক বদল করতে গিয়ে এখন হরমুজ প্রণালী খুলতে পেরেই খুশি ডোনাল্ড ট্রাম্প। ইয়েস, দিস ইজ রিয়ালিটি। রিয়েলিটি। একদম সত্যি কথা। এবং এই কথা শুধু প্রশ্ন উঠেছে আমার আপনার পক্ষ জি, থেকে না। আমেরিকার কংগ্রেসম্যান হ্যাঁ, সেথ মুলটন, ডেমোক্রেটিক দলের সদস্য, জি। তিনি হাউস আর্মড সার্ভিসেস কমিটির মেম্বার। হুম, হুম। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটি যেটা, জি, তার মেম্বার ডেমোক্র্যাট দলের মেম্বার, জি। কংগ্রেসম্যান সেথ মুলটন, আচ্ছা, তিনি বলছেন এই চুক্তি আমেরিকার জন্য লস, লস, লস। বিকজ আচ্ছা। এই চুক্তির মাধ্যমে শুধুমাত্র আমেরিকা হ্যাঁ, হরমুজ প্রণালী খুলছে। হ্যাঁ, অথচ যুদ্ধের আগে তো হরমুজ প্রণালী খোলা ছিল। হ্যাঁ। যুদ্ধের আগে হরমুজ প্রণালী জি। খোলা ছিল। আমরা চুক্তি করে হরমুজ প্রণালী খুলছি এখন। হুম। আমাদের অর্জন এইটুকু ছাড়া আর কিচ্ছু না। অথচ এই যুদ্ধের পেছনে $100 বিলিয়ন অলরেডি খরচ। আ আমার কথা না, আপনার জি। কথা না। কোন পর্যবেক্ষকের কথা না। খোদ মার্কিন কংগ্রেসম্যানের কথা। আমেরিকা এবং ইসরায়েল ইরানের শাসক বা যদি আমরা রেজিম চেঞ্জ যে জন্য যেই যুদ্ধটা শুরু করেছিল, আ সেই রেজিম তারা চেঞ্জ করতে পারেনি। কিন্তু তারা ইরানের শীর্ষ নেতাদের হত্যা করেছে। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বিজ্ঞানী থেকে শুরু করে মিনাব স্কুলের ১৬৫ বাচ্চাদের, জন শিক্ষকদের, শিক্ষিকাদের। শিশুকে হত্যা করেছে। নারকীয় হত্যা যেটা বলা হয়, গণহত্যার কথা বলা হয়েছে। তো এটা করে তারা ক্ষান্ত হয়নি। তারা জোর করে শান্তি চুক্তিও করাচ্ছে। আচ্ছা। অন্যদিকে ইরানের কট্টরপন্থীরা আম দের বিষয়ে প্রশ্ন উঠেছে যে, যেহেতু রেজিম চেঞ্জ হলো না, তার মানে ইরানের কট্টরপন্থীরা এখন কি ইরানের ভেতরে যারা গণতন্ত্রপন্থী আছে, যারা যে মুক্তমনা আছে, তাদের বিরুদ্ধে আবার স্টিম রোলার চালাবে কিনা? আমরা দেখেছি আম আমরা নোবেল লরিয়েটকে দেখেছি, শিরিন এবাদি থেকে শুরু করে বেশ গণতন্ত্রপন্থী, তারপরে মানবতাবাদী অনেক অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে অনেক উন্নয়ন কর্মীকেও তারা জেলে রেখেছে। তো সেই প্রশ্নটি কিন্তু এসেছে। তারা কি নমনীয় হবে? নাকি গণতান্ত্রিক হবে? নাকি আরো কঠোর হবে? আপনার প্রেডিকশন কি? আমার এই জায়গায় আপনার অনেকগুলো শব্দ আপনি আপনার মতো করে বলেছেন। আমার জি। পর্যবেক্ষণ, এবং আমি যা জানি হুম, বুঝি হুম, দেখেছি তো আমি চোখের সামনে হুম, ইরানকে, হুম। এবং সুদীর্ঘ ১০ বছর নিরপেক্ষভাবে বলতে দেখেছি। হবে। আমি নিরপেক্ষভাবেই জি। যদি বলি যে ইরানের সরকার অগণতান্ত্রিক তো না। সেক্ষেত্রে গণতন্ত্র মনা বাকি কাদেরকে বলবো? আমি ইরানের সরকার তো না, অগণতান্ত্রিক না। ভিন্ন মতের মানুষকে আমরা কিন্তু ইরানে দমন করতে দেখেছি। আমরা ভিন্ন মতের অসংখ্য মানুষকে হত্যা আমরা করেছে আ এই রেজিম আমি কিন্তু। যা এটা স্বীকার আমি করতে হবে আ তো। আমি আমার স্বীকার অস্বীকারে তো যায় আসে না কিছু। জি, বাস্তবতা যেটা, সেখানে ভিন্ন মতের মানুষ বলতে হিউজ পরিমাণে আছে, আচ্ছা। এবং ভিন্ন মত প্রকাশের যথেষ্ট সুযোগ রয়েছে, আছে। শুধুমাত্র তাদেরকেই ধরা হয় বা তাদেরকেই বিচারের আওতায় আনা হয় যারা পয়সা খেয়ে বিদেশিদের অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে, এমনকি দেশের রাষ্ট্রীয় সম্পদ, জনগণকে হত্যা করে সম্পদ ধ্বংস করে, সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগে সরাসরি আর্মস নিয়ে কাজ করে, এদেরকেই শুধুমাত্র এইরকম পর্যায়ে আনা হয়। বাদ বাকি সবই আছে। আচ্ছা। সেখানে যথেষ্ট ভিন্নমত করার হুম, হুম। সুযোগ আছে, এবং যথেষ্ট বিরোধী লোকজন আছে। আমি নিজে থেকে দেখেছি। এবং দেখেন, আমি বলি জি। ছোট্ট করে। ২০১৭ সালে সম্ভবত হ্যাঁ। একটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচুর পরিমাণে বলা হচ্ছিল যে হুম, ইরানের যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটে যাবে। হুম। ব্যাপক আন্দোলন। বিশ্বাস করুন, জি। আমি কি দিয়ে বুঝাবো আপনাকে? কি দিয়ে হুম। বিশ্বাস করবো? আমি তো দেখাতে পারব না।
তখন আমি আমি একজন সংবাদকর্মী হিসেবে কিভাবে বলি, না বললেও হয় না, তখন বাংলাদেশে কাজ করে একটি বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এই ঢাকা থেকে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার আমাকে জি। ফোনে কথা বলেছে। বাট আমি তখন সাক্ষাৎকার দিতে জি। চাইনি এই কারণে যে ওই মিডিয়াটাকে ইরান সবসময় এভয়েড করে চলে। আচ্ছা, আচ্ছা। সেই মিডিয়াকে কেন এভয়েড করে চলে আমি বলি, সেই মিডিয়ায় বাংলা ভাষায় লেখা হচ্ছিল যে আচ্ছা। যে কোনো মুহূর্তে সরকারি পরিবর্তন, হুম, তেহরানে হুম। ব্যাপক জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ বহু কিছু হচ্ছে, সরকার বিরোধী লোকজন ফুঁসে উঠেছে। হুম, হুম। বিশ্বাস করুন, বিলিভ মি, আমি আমার বাসা থেকে অন্তত ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রত্যেকদিন অফিস করতাম। যাওয়া আসা ৬০ কিলোমিটার। এই ৬০ কিলোমিটারের মধ্যে ওই ৪, ৫, ৬ দিন বা ১ সপ্তাহ ধরে আমি কখনো কোনোদিন একটা সিঙ্গেল জায়গায় একটা আগুনের পেপারে আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে বা রাস্তায় বিক্ষোভ মিছিল হচ্ছে, এগুলো কিচ্ছুই দেখিনি। রাজধানীর খোঁজ, রাজধানী শহরে। অথচ প্রচারণাটা জি। এরকম ছিল। ব্যাপারটা হয়েছে কি? আজকে আমরা যা দেখছি, এই যে অন্যায়ভাবে ইরানের উপরে যে যুদ্ধ চাপিয়ে ছোট দেওয়া করে হয়েছে, বলেন। অনেকগুলো এতগুলো হুম। লোকজনকে হত্যা করা হলো, শিশুদেরকে জি। একের প্রথম হুম, থেকে, হুম, হুম। এবং ওকে। সেটা জাস্টিফাই জি। করছে তারা কিন্তু। এটাই তো হুম, হুম, বাস্তবতা। হুম, হুম। তাদের চাওয়া পাওয়া প্রত্যাশাটা কি আমরা তো পরিষ্কার বুঝি, জানি। জি। একটাই তাদের মূল চাওয়া। ইরানের যে বিপ্লব হয়েছে, হুম, হুম। এই বিপ্লবের মাধ্যমে যে ধারার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটা যাতে না থাকে। ওই আচ্ছা। সরকার না থাকলে হুম, হুম। আমেরিকা ইসরায়েল যে কারণে যুদ্ধ করছে তার সমস্ত সবকিছু আল্টিমেটলি অ্যাচিভ হয়ে যায়। এই ধারার সরকার যদি ইরানে পরিবর্তন করে দেয়, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েল আমেরিকার জন্য কোনো সমস্যার ব্যাপার না। আচ্ছা, আচ্ছা। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমস্যা না। ইরানের বিশাল বিরাট সামরিক বাহিনী কিচ্ছুই সমস্যা না। শুধুমাত্র সরকারের পরিবর্তন চাই। এই ধারার সরকারি পরিবর্তন। আর এই ধারার সরকারের পরিবর্তন হুম, ঘটানোর জন্য হুম। যত উপায় উপকরণ জি। ব্যবহার করা হয়, তার ভিতরে গণমাধ্যমকে ব্যবহার করা হয় জি। এইভাবে প্রচারণার ক্ষেত্রে। নাথিং এলস। অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম। আপনাকেও আপনার ধন্যবাদ। জ্ঞানগর্ভ আলোচনার জন্য। নিশ্চয়ই দর্শকরা উপকৃত হয়েছে এবং আমরা আশা করব ১৯ জুন সুইজারল্যান্ডের যে শান্তি চুক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেটি দীর্ঘস্থায়ী রূপ নেবে এবং মধ্যপ্রাচ্যে সত্যিকার অর্থে শান্তি ফিরে আসবে। আমার একটা সেকেন্ড কথা জি, বলার সুযোগ প্লিজ। আছে? যদি থাকে তাহলে আমি একটা আহ্বান জানাবো। জি। বাংলাদেশের গণমাধ্যমের প্রতি, বিশেষ করে যারা গণমাধ্যমের মালিক তাদের প্রতি বা জি। কর্ণধার তাদের প্রতি, যে এই যে একটা ঐতিহাসিক চুক্তি হতে হুম, হুম, যাচ্ছে, হুম। যদি হয় জি। চুক্তিটা, ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে। এই আমরা জাতিসংঘের বার্ষিক অধিবেশনকে ভীষণভাবে কভার করি। হুম, হুম। হিউজ পরিমাণে লোক রিপোর্টার যায়। জি। আসলে জাতিসংঘের ওই সাধারণ অধিবেশন থেকে আমরা বিশ্ববাসীরা কি পাই আমি জানি না। কিন্তু এই চুক্তিটা মোস্ট ইম্পোর্টেন্ট এবং হিস্টোরিক্যাল একটা ডিল হতে জি। যাচ্ছে, সাইন হতে যাচ্ছে। যদি বাংলাদেশের গণমাধ্যমের পক্ষ থেকে সম্ভব হয়, জি। বড় গণমাধ্যমগুলোকে হুম, হুম। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ বড় গণমাধ্যম যারা আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এই চুক্তির সাক্ষী হওয়ার জন্য তাদের রিপোর্টার পাঠানো, একদম স্পট কভারেজের জন্য আমার আহ্বান, অনুরোধ থাকলো। আপনার এই আহ্বান নিশ্চয়ই গণমাধ্যম যারা গেটকিপার বা সারা গণমাধ্যমের বিশ্বের যারা গণমাধ্যম মালিক যাবে। বা নিয়ন্ত্রণ যারা করেন, তারা নিশ্চয়ই এই মেসেজ পেয়েছেন। নিশ্চয়ই তারা কোনো ব্যবস্থা আশা নেবেন। করি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও কৃতজ্ঞতা। ধন্যবাদ। প্রিয় দর্শক, বার্তাকক্ষে আজ আমরা কথা বলছিলাম তেহরানের বাংলা বিভাগের সাবেক সম্পাদক, আম রেডিও তেহরান বেসিক্যালি বাংলা বিভাগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে আমরা কথা বলছিলাম আমেরিকা ইসরায়েল যে সম্পর্কের টানাপোড়েন সেটি নিয়ে। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো অনলাইন.com এ। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।